অল্প বয়সে প্রেম করে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মা বাবার মুখে চুনকালি মেখে ভালোবাসার মানুষের হাত ধরে চলে যাই। অনেক বিশ্বাস করেছিলাম তাকে, কিন্তু একদিন সে আমার সাথে যা করলো সেটা আমার কল্পনার বাহিরে। ভাবতে পারিনি এমন কিছু হবে আমার সাথে। আমার নাম সুমাইয়া আক্তার। ফ্যামিলিতে মা বাবা, বড় বোন আর একমাত্র ছোট ভাই। বড় বোন সোনিয়ার 15 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, আর ছোট ভাই মেহেদি মিরাজ সবেমাত্র ক্লাস 2 এর ছাত্র। আমি এবার ক্লাস 6 এর ছাত্রী। বয়স 13 চলে। আমরা দু বোন দেখতে খুবই সুন্দর। সবাই বলে বাবার মতো হয়েছে। আমার বাবা দেখতে খুবই সুন্দর। তিনিও অল্প বয়সে বিয়ে করেন, তবে মা তেমন সুন্দরী না। শ্যামলা বর্ণ গায়ের রং, দেখতে মোটামুটি ভালো। আমার বাবা সৌদি আরব থাকে, 2 বছর অন্তত ছুটিতে আসে। এবার ছুটিতে আসার সময় স্মার্টফোন নিয়ে এসেছে, কারণ আমাদের জন্য নাকি বাবার মন খারাপ হয় বাইরে গেলে, তাই স্মার্টফোন নিয়ে এসেছে যাতে করে ভিডিও কল করে আমাদেরকে দেখতে পারে। আমার মা তেমন পড়াশোনা করেনি, তাই মোবাইলের সম্বন্ধে কিছুই বোঝে না। বাবা যাওয়ার আগে আমাকে সব বুঝিয়ে দিয়ে গেলেন। সেই থেকে ফোন আমার কাছে থাকে। কল আসলে শুধু মাকে দিই। ভালোই দিন যাচ্ছিল। হোয়াটসঅ্যাপ, ইমোতে বান্ধবীদের সাথে চেটিং করে। একদিন বিকেলে বসে আছি বারান্দায়, হঠাৎ ইমোতে রং নাম্বার থেকে মেসেজ আসে। হাই, কেমন আছিস? আমাদের বাড়ি থেকে যাওয়ার পর থেকে তোর কোনো খবরই নেই। আমার নাম্বার দিয়েছিলাম তোকে, বলেছিলাম অ্যাড করে মেসেজ করিস, কিন্তু কই, অ্যাড করবি তো দূর, একটা মিস কল পর্যন্ত দিসনি। কেন বলতো? আমি মেসেজটা পড়ে বুঝতে পারলাম রং নাম্বার থেকে এসেছে, তাই রিপ্লাই দিলাম না। রাতে খেয়ে দিয়ে ইউটিউবে ভিডিও দেখছি। রাত অনুমানিক 9টা হবে। গ্রামের দিকে 9টাও অনেক রাত তখনকার সময়। হঠাৎ ওই রং নাম্বার থেকে ফোন আসে। পাশে মা শুয়ে আছে। কি করব ভেবে না পেয়ে কল কেটে দিলাম। কল কাটার সাথে সাথে একটা মেসেজ আসে। কি রে, বিকেলে মেসেজ করলাম, রিপ্লাই দিলি না, আর এখন কল করছি সেটাও রিসিভ করছিস না। ব্যাপার কি বলতো? মজা করছিস আমার সাথে? এবার আমি উত্তর না দিয়ে থাকতে পারলাম না। সরি, রং নাম্বার, ভুল জায়গায় মেসেজ পাঠিয়েছি। আমার মেসেজ পড়ে অপর প্রান্ত থেকে রিপ্লাই আসে। সরি, কিছু মনে করবেন না, মনে হয় আমাকে নাম্বার ভুল দেওয়া হয়েছে, তাই আপনার কাছে মেসেজ চলে গেছে। কিছু মনে না করলে জানতে পারি আপনি কোত্থেকে বলছেন? আমি বলি, এটা কুমিল্লা। আপনি কোত্থেকে বলছেন? অপর প্রান্ত থেকে মেসেজ, আমিও কুমিল্লা থেকে বলছি। আপনাদের গ্রামের নাম কি? আমি বললাম, অষ্টগ্রাম। আপনার কোথায়? অপর প্রান্তের রিপ্লাই, আমি অষ্টগ্রাম থেকে বলছি। গ্রাম সরকার শফিক মিয়াদের বাড়ি। আপনি চেনেন? আর আপনার বাড়ির নাম কি? আমি বলি, গ্রাম সরকার শফিক মিয়া আমার বড় আব্বু হয়। আমার বাড়ির নাম মিয়াজি বাড়ি। অপর প্রান্তের আগন্তুক এতক্ষণ অবাক হয়ে গেল। রং নম্বরে পরিচয়, অথচ দুজনে একই গ্রামের। আমি বলি, আপনার নাম কি? অপর প্রান্তের রিপ্লাই, আমার নাম মোহাম্মদ ইসমাইল হাসান। আপনার নাম কি? আমি বলি, আমার নাম সুমাইয়া আক্তার। ইসমাইল বলে, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আপনি কি পড়াশোনা করেন? আমি বলি, জি। আপনি? ইসমাইল বলে, এবার এসএসসি কমপ্লিট করেছি। আপনি কোন ক্লাসে পড়ছেন? আমি বলি, আমি ক্লাস 6-এ পড়ি। ইসমাইল বলে, ভালো। বাড়িতে কে কে আছে? এতক্ষণে আমার কাছে বিরক্ত লাগছে। আমি বলি, দেখুন, সে কখন থেকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন। প্রবলেম কি আপনার? ইসমাইল বলে, আরে আপনি তো শুধু শুধু রেগে যাচ্ছেন। একই গ্রামে থাকি, পরিচয় হতে দোষ কি? আপনি চাইলে কিন্তু আমরা বন্ধু হতে পারি। আমি বলি, রাত অনেক হয়েছে, আমি ঘুমাবো, আর দয়া করে আমাকে মেসেজ করবেন না। এই বলে ফোনের ডাটা অফ করে শুয়ে পড়লাম। তবে মিথ্যে বলবো না, ছেলেটার সাথে কথা বলার সময় অন্যরকম একটা ফিল হচ্ছিল। কেমন যেন একটা রোমান্টিক রোমান্টিক অনুভূতি হচ্ছিল। এর আগে কখনো কারোর সাথে কথা বলিনি, হয়তো তাই। সেই থেকে প্রায় সময় ইসমাইল আমাকে মেসেজ করে। আমিও চেষ্টা করতাম এড়িয়ে যাওয়ার জন্য, কিন্তু ধীরে ধীরে ভালো লাগতে শুরু করলো। এখন আমিও প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিই, এমনকি মাঝে মাঝে নিজে থেকে মেসেজ পাঠাই। এভাবে প্রায় 1 মাস কেটে যায়। আমরা আপনি থেকে তুমিতে আসি। একদিন ইসমাইল বলে, এভাবে আর কতদিন মেসেজ লিখে যাব? আমরা চাইলে কিন্তু ফোনে কথা বলতে পারি। তুমি কি বলো? আমি মনে মনে ভাবলাম, মন্দ কিছু বলছে না। রাজি হয়ে গেলাম। সেখান থেকে আমরা ফোনে কথা বলা শুরু করি। একে অপরের ভালো বন্ধু হয়ে গেলাম। এই ব্যাপারে কেউ জানতো না। আমি আমার কোনো বান্ধবীকে পর্যন্ত বলিনি ইসমাইলের কথা। প্রায় 6 মাস হয়ে গেল আমরা রং নাম্বারে কথা বলছি। কথার মাঝে একে অপরকে ভালো লাগা শুরু হলো। দেখা করব বলে ডিসিশন নিলাম দুজন। ইসমাইল বলল, আমার স্কুলে আসবে। আমি বললাম, না, এই ভুল কখনো করবে না। যদি কেউ জানতে পারে তাহলে সর্বনাশ হবে। ইসমাইল বলে, তাহলে কিভাবে? আমি বলি, স্কুলের ব্রেক টাইমে আমি বাজারে যাই খাবার কেনার জন্য। তুমি না হয় সেখানে আসো। ইসমাইল রাজি হয়ে গেল। এমনিতে আমরা একে অপরকে ছবি পাঠিয়েছি। সেই সুবাদে আমরা একে অপরকে চিনতে পারবো। পরের দিন আমি স্কুল ব্রেক টাইমে বাজারে যাই। তবে আমি একা না, সাথে আমার 2 বান্ধবী ছিল। আজ ওদেরকে সব খুলে বলেছি, না বলে উপায় ছিল না তাই। বাজারে প্রবেশের মুখে ইসমাইল তার 3 বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে।
ওকে দেখে আমার চোখ আটকে গেল। ছবির থেকেও বাস্তবে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। চোখ সরাতে পারছি না। ইসমাইল আমাকে দেখেই চিনতে পারলো। আমি আসছি দেখে এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম সালাম। ইসমাইল বলল, কেমন আছো? আমি বললাম, জি ভালো। তুমি কেমন আছো? ইসমাইল বলল, ভালো। পরিচয় করিয়ে দেই, এরা আমার বন্ধু। এই বলে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আমিও আমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিলাম। সবার সামনে আমরা তেমন কথা বললাম না। ভালো মন্দ একটু পরিচয়, এতটুকুই ব্যাস। তারপর চলে এলাম। আমার বান্ধবী শ্রাবন্তী বলল, যাই বলিস, ছেলেটা কিন্তু দেখতে সেরকম। যদি প্রেমের প্রস্তাব দেয় তোকে, না করিস না, গ্রহণ করে নিস। আমি বললাম, ফালতু কথা ছাড় তো, চল এখন, ক্লাস শুরু হয়ে যাবে। এই বলে আমরা বাকি ক্লাসগুলো শেষ করে যে যার বাড়িতে চলে গেলাম। সত্যি বলতে ইসমাইলকে দেখে আমার ভালো লাগা ভালোবাসায় পরিণত হলো। বারবার ওর চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে। রাতে খাবারের পর শুয়ে শুয়ে ইসমাইলের ফোনের অপেক্ষা করছি। রাত 10টার পর ওর ফোন এলো। ফোন রিসিভ করতেই আমাকে বলল, সরি, কিছু মনে করো না, হাতে একটু কাজ ছিল, তাই তোমাকে ফোন দিতে দেরি হলো। তুমি কিছু মনে করোনি তো? আমি বললাম, না না, মনে করার কি আছে, আর এজন্য সরি বলতে হবে না। কেমন আছো? ইসমাইল বলল, সত্যি তুমি খুব ভালো, খুব সহজে মানুষকে আপন করে নিতে পারো। আমি বললাম, আমি কিছু জিজ্ঞেস করেছি, কেমন আছো? ইসমাইল বলল, সরি, তোমার সাথে কথা বললে কি বলবো সেটাই ভুলে যাই। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি বললাম, জি ভালো। তা কি করছো তুমি? ইসমাইল বলল, তোমার সাথে কথা বলছি, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো, প্লিজ। আমি বললাম, কি কথা? ইসমাইল বলল, তুমি না খুব সুন্দর, মেকআপ ছাড়া ন্যাচারাল বিউটিফুল। আজ দেখে চোখ সরাতে পারছিলাম না। ছবির থেকেও বাস্তবে খুবই সুন্দরী তুমি। তোমাকে দেখে বারবার একটা কথাই মাথায় আসছিল। ওর কথায় আমি খুব লজ্জা পেলাম, কিছু বললাম না। আমি চুপ করে আছি দেখে ইসমাইল বলল, কি হলো, জিজ্ঞেস করবে না আমার মাথায় কি কথা ঘুরপাক খাচ্ছিল? আমি লজ্জায় লজ্জায় বললাম, কি কথা? ইসমাইল বলল, ইস, তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে, সত্যি বলছি, তোমাকে আমি মাথায় করে রাখতাম। তোমার মতো মেয়েকে নিজে করে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এবার তো আমার মুখ দিয়ে কোনো কথাই বের হবে না। কি বলছি এগুলো? আমার মনের কথাটা ও নিজেই বলে দিল। তারপরও চুপচাপ শুনে যাচ্ছি। যদিও আমাকে প্রপোজ করে, না করব না, অ্যাকসেপ্ট করে নেব। মনে মনে যেটা ভাবলাম সেটাই হলো। নানান রকমের বাহানা করে শেষমেশ প্রপোজ করলো আমাকে। ইসমাইল বলল, সুমাইয়া, অনেক আগে থেকে তোমাকে আমি ভালোবাসি। জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা। আজ আমি তোমাকে প্রপোজ করছি। আই লাভ ইউ সুমাইয়া। আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমার ভালোবাসা গ্রহণ করে আমাকে আপন করে নাও, প্লিজ, না করো না। আমি তো আগে থেকেই রেডি ছিলাম এই কথাটা শোনার জন্য। দেরি করলাম না। আমিও যে ওকে ভালোবাসি সেটা বলে দিলাম। আমার মুখে ভালোবাসার কথা শুনে ইসমাইল খুশিতে আত্মহারা হয়ে গেল। ও বিশ্বাস করতে পারছে না আমি ওকে ভালোবাসি। ইসমাইল বলল, তোমার মুখ থেকে ভালোবাসার কথা শুনবো? সত্যি, এটা আমি কখনো কল্পনা করিনি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কাল দেখা করবে বাজারে? আমি বললাম, দেখা করতে পারি, তবে একটা শর্ত আছে। ইসমাইল বলল, কি শর্ত? আমি বললাম, বাজারে আমার সাথে দেখা হলেও কথা বলতে পারবে না। বাজারের অনেকে আমার বাবার পরিচিত আছে। ইসমাইল বলল, তুমি যা বলবে তাই হবে। সেই থেকে শুরু হলো আমাদের ভালোবাসা। ভালোই দিন যাচ্ছে। প্রতিদিন স্কুল থেকে আসার সময় দেখা হয়। সকালে, বিকেলে, রাতে, যে কোনো সময় ফোনে কথা হচ্ছে। এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে যায়। আমার বয়স এখন 14, ইসমাইলের 19। দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছি। অল্প বয়স, গায়ে যৌবনের ছোঁয়া, একে অপরের প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়ছি। এদিকে আমার মা বুঝতে পারলো আমি কোনো একটা ছেলের সাথে প্রতিদিন কথা বলি। আমার আর ছেলের মাঝে একটা সম্পর্ক গড়ে উঠেছে, সেটাও তিনি বুঝতে পারেন। তাই বাবাকে সব খুলে বলল। সব শুনে বাবা বললেন, বড় মেয়ে সোনিয়া এই পথে গিয়েছিল দেখে ওকে বিয়ে দিয়েছিলাম। এটাকেও তাই করব। মান সম্মান যাওয়ার আগে মান সম্মান বাঁচানোটাই ফরজ। যেমন ভাবা তেমন কাজ। আমার জন্য ছেলে দেখা শুরু হলো, তবে আমার থেকে গোপনে। আমি কিছুই জানি না। হঠাৎ একদিন ছেলেপক্ষ আমাকে দেখতে আসে। তখন আমি জানতে পারি। রাতে চুরি করে ফোন দিলাম ইসমাইলকে, সব জানালাম বিয়ের ব্যাপারে। ইসমাইল বলল, যাই হয়ে যাক, তুমি এই বিয়ে করবে না, তাহলে কিন্তু আমি সুইসাইড করব। আমি বললাম, আমি যদি এখানে থাকি, যে কোনোভাবেই জোরপূর্বক আমাকে বিয়ে দিয়ে দেবে। তার চেয়ে বরং তুমি কিছু করো। ইসমাইল বলল, কি করতে পারে আমি বলো? আমার বড় ভাই এখনো বিয়ে করেনি। আজ 5 বছর তিনি সৌদি আরব থাকে। এখন আমি কিভাবে বিয়ের কথা বলি? তার চেয়ে বরং একটা কাজ করি, আমরা দুজন পালিয়ে বিয়ে করি, চলো। দেখো, এই ছাড়া আর কোনো পথ খোলা নেই। তোমরা মিয়াজি বংশ, আমাদের বাড়িতে তোমাকে বিয়ে দেবে না, সেটা তুমি খুব ভালো করেই জানো। এখন তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, তাহলে আমার হাত ধরে চলো।
আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমার বংশে এমন কাজ আজ পর্যন্ত কেউ করেনি। আমি যদি করি তাহলে কি হবে? কিন্তু ভালোবাসার মানুষকে ছাড়াও তো বাঁচতে পারবো না। সবকিছু চিন্তা ভাবনা করে রাজি হয়ে গেলাম পালিয়ে যাব বলে। কিন্তু আরেকটা সমস্যা, ইসমাইল বেকার, কোনো কাজ করে না। পালিয়ে গেলে থাকবো কোথায়, খাবো কি? ইসমাইলকে বলতেই সে বলল, চিন্তা করো না, আমার বিকাশে ভাইয়া টাকা পাঠিয়েছে, সেগুলো দিয়ে আরামে 2-3 মাস কেটে যাবে। ততদিনে না হয় কোনো একটা কাজ খুঁজে নেব। এই পর্যন্ত কথা হলো আমাদের দুজনের। একদিন সুযোগ করে দুজন পালিয়ে গেলাম চট্টগ্রাম। সেখানে ছোটখাটো একটা রুম ভাড়া নিলাম। তারপর দুজন বিয়ে করলাম। আজ নিজেরাই বাসর করব। ইসমাইল বলল, এখানে তোমাকে আমাকে জোর করে বাসর ঘরে দেওয়ার মতো কেউ নেই, তাই সবকিছু আমরা দুজনেই করতে হবে। আমার দেওয়া শাড়িটা পরে তুমি বসো, আধা ঘন্টা পর আমি আসছি, এই বলে চলে গেল। আমার জন্য নিয়ে আসা লাল জামদানি শাড়িটা পরলাম, হালকা মেকআপ করলাম। আয়নায় দেখে নিজেকে চিনতে পারছি না। প্রায় আধা ঘন্টা পর ইসমাইল এলো। রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে আমার পাশে বসে আমার ঘুমটা সরিয়ে বলে, মাশাআল্লাহ, তোমার রূপ পরীদেরকেও হার মানাবে। এত রূপ দিয়ে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে। আমি ধন্য তোমাকে পেয়ে, তোমার ভালোবাসা পেয়ে। আজ আমি সার্থক হলাম। এই বলে আমাকে জড়িয়ে ধরে। তারপর কপালে কিস করে বলে, ভালোবাসি তোমাকে। তোমার জন্য জমিয়ে রাখা ভালোবাসা আজ সব উজাড় করে দেব। এই বলে আমাকে আদর করতে থাকে। দুজন দুজনকে ভালোবেসে ভরিয়ে দিতে থাকি। ইসমাইল বলল, ভয় হচ্ছে তোমার সাথে সঙ্গমে লিপ্ত হতে। তুমি ছোট, সঙ্গম করতে গেলে যদি ব্যথা পাও। কিন্তু আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তোমার প্রতিটা ছোঁয়া আমাকে ব্যাকুল করছে। তোমার সাথে সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করছে। প্লিজ লক্ষ্মীটি, ব্যথা পেলে আমাকে বলো, তবে চিৎকার দিও না। আমি কিছু বললাম না। কি ব্যথা পাবো না পাবো সেটাই বুঝতে পারলাম না, তাই চুপ করে আছি। প্রথমে না বুঝলে কি হবে, সঙ্গমের প্রস্তুতি নেওয়ার সময় বুঝতে পারলাম আসলে কি পুরুষ জাত একবার সঙ্গমে লিপ্ত হলে দুনিয়ার খবর থাকে না। প্রথমে আমার জন্য সহানুভূতি হলেও যখন ব্যথা চোটে কান্না করছি সেই দিকে আর খেয়াল রইল না। সবকিছু শেষ হওয়ার পর বুঝতে পারে কি হয়েছে। ইসমাইল কানে ধরে বলল, সরি সরি লক্ষ্মীটি, বুঝতে পারিনি, আসলে আমার হোশ ছিল না। তারপর থেকে সবকিছু ভালোই কাটছিল। এদিকে দুই ফ্যামিলি একে অপরের সাথে যুদ্ধ করছে আমাদেরকে নিয়ে। সবাই খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। আমার মা বাবা বলছে ছেলে আমাকে নিয়ে পালিয়ে গেছে, আর ওইদিকে ছেলের মা বাবা বলছে আপনাদের মেয়ে আমার ছেলেকে নিয়ে ভেগে গেছে। পুরো একটা মাস ঝামেলা চলল। তারপর সবাই মিলে আপোষে মেনে নিল আমাদেরকে ফিরিয়ে নিয়ে এসে আবার বিয়ে দেবে। এসব খবর ইসমাইল তার বন্ধুদের কাছ থেকে পেত। 2 মাস পর ইসমাইল ফোন করলো বাড়িতে। কথা বলে বুঝতে পারলো সবাই মেনে নিয়েছে। তারপর আমরা ফিরে আসি। আসার পর ধুমধামের সাথে আবার আমাদের বিয়ে হলো। সবাই খুশি আমাদেরকে নিয়ে। আমার একটা ননাস আছে, সে খুব ভালো, আমার খুব যত্ন নেয়। বাড়ির কাছে তার বিয়ে হয়েছে, তাই ঘন ঘন যাতায়াত করতে পারে। বিয়ের 4 মাস পর আমি প্রেগনেন্ট হই, কিন্তু বাচ্চা রাখতে পারিনি, নষ্ট করে ফেলতে হয়েছে। কারণ একই ঘরে 3 জন পোয়াতি, আমার শাশুড়ি, আমার ননাস আর আমি। সবাই বলে একই ঘরে 3 জন প্রেগনেন্ট হওয়া ভালো লক্ষণ না, যে কোনো একজনের বাচ্চা মারা যাবে। তাই আমাকে বাচ্চা নষ্ট করতে বাধ্য করলো। একটা বাচ্চা নয়, একে একে 2টো বাচ্চা নষ্ট করেছি আমি, শুধু ওনাদের ভালো রাখতে। এর ফলে দিন দিন আমার শরীর ভেঙে পড়েছে। আগে থেকে শরীরের সৌন্দর্য একটু কমে গেছে, সেটাই আমার কাল হলো। এদিকে ইসমাইল দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। আমাদের পাশের বাড়িতে ভাড়া ঘর দেওয়া হয়, সেখানে এক জোড়া নবদম্পতি নতুন থাকতে এসেছে। মেয়েটা খুবই সুন্দরী, নাম শাহানাজ, একটু গায়ে পড়া টাইপের। বেশিরভাগ ছেলেদের গা ঘেঁষে ঘেঁষে কথা বলে। প্রায় সময় ইসমাইল ওদের ঘরে যায়, মেয়েটার সাথে হাসি ঠাট্টা, এমনকি মাঝে মাঝে হাত ধরে কথা বলতো। এই ব্যাপারগুলো সবার লক্ষ্য করলো। আমার কানেও কথাগুলো আসতো। জিজ্ঞেস করলে বলতো, আরে তুমিও সবার মতো আমাকে খারাপ ভাবো? তোমরা যা ভাবো তেমন কিছুই না। মেয়েটা খুবই ভালো, সবার সাথে হাসি খুশি থাকে। অন্য জায়গা থেকে এখানে এসেছে আমাদের মাঝে, তাই একটু যাই, কথাবার্তা বলি। এখানে খারাপের কি দেখলে? এভাবে চলতে থাকে। প্রায় সন্ধ্যার পর মেয়েটার ঘরে যায়। ওদের ভেতর ধীরে ধীরে একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। অনেকজনই দেখেছে মেয়েটার সাথে আলিঙ্গন অবস্থায়। আমাকে বলে, নিজের স্বামীকে আঁচলে বাঁধ, তা না হলে পাখির সাথে ফ্রুত করে উড়ে যাবে। এদিকে আমার শাশুড়ি আর ননাসের ডেলিভারি হলো। দুজনের ঘরে মেয়ে জন্মেছে, সবাই খুশি। তার 1 মাস পর আমি প্রেগনেন্ট হই। কিন্তু ততদিনে ইসমাইল ওই মেয়েটার সাথে গভীর সম্পর্কে জড়িয়ে গেছে। আমার দিকে কোনো খেয়ালই নেই ওর। সব সময় ওই মেয়ের চিন্তাধারা মাথায় থাকে। আমার শ্বশুর শাশুড়ি সবাই ওকে খুব বকে, কিন্তু কোনো লাভ হয় না। অনেক চেষ্টা করেও নিজের করতে পারছি না। এই আমি কোন ইসমাইলকে দেখছি? যে ইসমাইল আমার জন্য পাগল ছিল, সে এখন আমাকে ভালোবাসে না। নিজের মা বাবাকেও কিছু বলতে পারবো না। দুঃখে কষ্টে দিন যাচ্ছে আমার। ইসমাইল সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত ওই মেয়ের সাথে থাকে। 12টা পর ওর স্বামী কাজ থেকে ফিরে।
এভাবে চলতে থাকে। আমি এখন 8 মাসের প্রেগনেন্ট। একটা মেয়ে প্রেগনেন্ট হলে কত যে কষ্ট সেটা শুধু সেই বোঝে। খেতে, চলতে, ফিরতে, শুতে, বসতে কত সমস্যা সেটা বলে বোঝানো যায় না। এই সময় নিজের স্বামী কাছে থাকা খুব প্রয়োজন। কিন্তু আমার কি দুর্ভাগ্য, আমার স্বামী আমার খেয়াল না রেখে বাইরে মেয়ের সাথে ফুর্তি করছে। হাড়ে হাড়ে টের পাচ্ছি প্রেম করে বিয়ে করাটা কত বড় ভুল। অল্প বয়সে নিজের জীবনটা নষ্ট করে দিলাম নিজের হাতে। আজ যদি পড়াশোনা করতাম তাহলে কত ভালো না হতো, দিন কত ভালো যেত। বুঝতে না পেরে আবেগের বশে ভুলটা করেছি, কিন্তু এই ভুলটার সাজা আমাকে সারা জীবন বয়ে নিতে হবে। জানি না কপালে কি আছে সামনে। একদিন আমার চাচা শ্বশুর খুব নোংরা অবস্থায় ইসমাইলকে ওই মেয়েটার সাথে দেখে ফেলে। উনি রাগ সামালতে না পেরে সবাইকে ডেকে নিয়ে এসে খুব মারলো ইসমাইলকে। পুরো 1 সপ্তাহ বিছানা থেকে উঠতে পারেনি। আমি সেবা যত্ন করে সুস্থ করলাম ওকে। নিজের ভুল বুঝতে পারলো, আমার হাত পা ধরে ক্ষমা চাইলো। আমার শাশুড়ি বলল, ও যখন নিজের ভুল বুঝতে পেরেছে, মা ওকে ক্ষমা করে দে। কি করব, সবাই বলছে যখন, তাই ক্ষমা করে দিলাম। শুধু ইসমাইলকে মেরেছে এমনটা কিন্তু নয়, ওই মেয়েটাকেও 2টো থাপ্পড় মারে এবং সবার সামনে অপমান করেছে। এখানে এসেছে 1 বছর হয়েছে। এই 1 বছর শুধু ইসমাইলকে না, আরো অনেক ছেলেকে নিজের বশ করে রেখেছে। মেয়েটাকে সবার সামনে থাপ্পড় এবং অপমান করার কারণে ওদের রাগ গিয়ে পড়ল ইসমাইলের উপর। এই ব্যাপারে আমরা কেউ জানতাম না। ইসমাইল নিজের ভুল বুঝতে পেরে দূরে কোথাও কাজে যাবে বলে সিদ্ধান্ত নিল। আমার শ্বশুর কুমিল্লা ক্যান্টনমেন্ট ওর জন্য কাজ দেখল। বয়স কম, ভারী কোনো কাজ করতে পারবে না, তাই একটা শপিং মলের কাজ ঠিক করে দিল। সেই অনুযায়ী 2 সপ্তাহ পর কাজে চলে গেল। ইসমাইল কাজে চলে যাওয়ার পর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। অন্তত ডানির হাত থেকে তো মুক্তি পেল। এখান থেকে যাওয়ার পর ইসমাইল প্রতিদিন রাতে আমার সাথে কথা বলে, আমার এবং বাচ্চার দুজনের খবর নেয়, নিজের ভুলটা স্বীকার করে বারবার ক্ষমা চায়। কাজে যাবার 3 দিনের দিন রাতে খাবারের পর আমার সাথে কথা বলল। তারপর বাসায় যাচ্ছে ঘুমানোর জন্য। হঠাৎ রাস্তায় কয়েকজন ছেলে মিলে ওকে খুব মারে। যারা মারছে তাদের সবার মুখ বাঁধা ছিল, চিনতে পারা যাচ্ছে না। ইসমাইল একা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। ধস্তাধস্তির কারণে একজনের মুখের বাঁধন খুলে যায়। তাতেই ইসমাইল চিনতে পেরে নাম ধরে রাখে। ওরা এসেছিল শুধু ইসমাইলের হাত পা ভেঙে দেবে বলে, কিন্তু এখন ইসমাইল চিনে ফেলাতে বাধ্য হলো ইসমাইলকে মারতে। কয়েকটা ছুরির আঘাত করলো ইসমাইলের পেটে, তাতেই কাজ হোক। ধীরে ধীরে ইসমাইল মৃত্যুর মুখে ঢলে পড়ল। জানি না তখন ইসমাইলের কতটা কষ্ট হয়েছে। হয়তো সে মনে মনে নিজের মা বাবাকে, এমনকি আমাকেও দেখতে চেয়েছিল। এমনকি হয়তো একটু পানির জন্য চিৎকার করে কাকুতে মিনতি করেছিল। কতটা না কষ্ট হয়েছিল আমাদের সবাইকে ছেড়ে যেতে না ফেরার দেশে। রাত 8টা বাজে আমার সাথে কথা হয়েছিল। 9টার দিকে ফোন আসা আবার। ফোনটা রিসিভ করতে ইসমাইলের মৃত্যুর খবরটা পেলাম। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। আমার শাশুড়ি তৎক্ষণাৎ ধরে ফেলে। আমার শ্বশুর ফোনটা কুড়িয়ে নিয়ে কথা বলে। সব শুনে তিনিও ভ্যাবাচাকা খেয়ে যান। ওনার মাথায় যেন বজ্রপাত হয়। হাউ মাউ করে কেঁদে উঠলেন। তারপর সবাই ধীরে ধীরে জানতে পারলো ইসমাইলকে মেরে ফেলা হয়েছে। রাত 9:30টার দিকে আমার শ্বশুর, চাচা শ্বশুর আরো কয়েকজন লোক নিয়ে গেল ইসমাইলের লাশ আনার জন্য, কিন্তু ওখানকার পুলিশ ইসমাইলের লাশ মর্গে পাঠিয়ে দিয়েছে পোস্টমর্টম করার জন্য। সেখানে গিয়ে কথাবার্তা বলে কমপ্লেন লেখে, কিন্তু কে খুন করেছে, কেনই বা খুন করেছে কেউ জানে না। শাইনাজকে নিয়ে ঝামেলা হয়েছিল, সেটা পুলিশকে বলা হয়। সব শুনে পুলিশ এখানে তদন্ত করতে আসে। ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য সবার নাম বেরিয়ে এলো। কেন মেরেছে সেটাও জানা গেল। আমার শ্বশুর কোনো বিচার, কোনো কমপ্লেন রাখলেন না, কারণ তিনি মৃত্যুর বদলে মৃত্যু চায়, সেজন্য অপেক্ষা করছে। যারা ওনার ছেলেকে মেরেছে তাদেরকে উনি নিজের হাতে মারবে, তবে কথাটা কারোর কাছে প্রকাশ করেননি তিনি। এদিকে আমার অবস্থা খুবই খারাপ। একে তো আমি প্রেগনেন্ট, অপরদিকে নিজের স্বামীকে হারিয়েছি, ভালোবাসার মানুষকে হারিয়েছি। এই যে কত কষ্ট, কত বেদনা, কত দুঃখ, সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছে সুইসাইড করে, কিন্তু আমার ভিতরে যে একটা প্রাণ বেড়ে উঠছে, তার তো কোনো দোষ নেই। নিজের জন্য ওকে কেন মেরে ফেলবো? সবাই আমার পাশে পাশে থাকতো, যাতে আমি কিছু করে না ফেলি। এমনিতেও সবাই আমাকে ভালোবাসতো, কারণ একে তো আমি বয়সে ছোট। কেউ কিছু বললে মুখে মুখে উত্তর করি না, চুপচাপ থাকি। সব সময় হাসি খুশি থাকি, শ্বশুর শাশুড়ির সেবা করি, তাই আমি সবার চোখের মণি। এদিকে বাবা জিদ ধরলো আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।